নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা প্রতিভা বসুর সমুদ্র হৃদয়। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। কি করবে, তার স্বভাবটাই এরকম। এসব সে সইতে পারে না। মার মতো সহ্যগুণ নেই তার। অনেক চেষ্টা করেও নিজেকে সংযত করতে পারে না। মেনে নিলেই যা চুকে যায় তাতেও তার দেহের রক্ত গরম হয়ে ওঠে। তা যদি না হতো হয়তো জীবনের অনেক গ্লানি, অনেক দুঃখ, অনেক কটু কথা থেকে রেহাই পেতে পারত সে। মা বলেন অশান্তি সে ভালোবাসে, তাই অশান্তিকে ডেকে আনে এভাবে। হয়তো সত্য কথা। সেবার পুজোর কাপড় চোপড় নিয়েই কি কম হাঙ্গামা করল সে? মার মতো চুপচাপ ঘাড় গুঁজে হাত পেতে নিলেই তো চুকে যেত সব। পারল কই? কয়েক গজ মার্কিন আর একখানা খাপি 44 বহরের থান হাতে নিয়ে জ্যাঠাইমাকে দরজায় এসে দাঁড়াতে দেখেই লাল হয়ে গেল চোখ। সুষমা দেবী সন্ত্রস্ত হয়ে উঠলেন। মেয়েকে আড়াল করে হাসি মুখে এগিয়ে এলেন নিঃশব্দে। সুলেখা জানে পুজোর কাপড় চোপড় মাত্র আজই আসেনি, এসেছে 7 দিন আগে, 15 দিন ধরে। এটা পছন্দ হয়েছে তো ওটা হয়নি, ওটা হয়েছে তো সেটা ফেরত গেছে। এক জ্যাঠাইমার শাড়ি বদল হয়েছে 4 বার। দিন 3 ঘোড়ার গাড়ি ভর্তি হয়ে ছেলে মেয়ে সব শুদ্ধ বেরিয়েছেন জ্যাঠামশাই জ্যাঠাইমা। লক্ষ্মী বস্ত্রালয়ে গিয়ে গাঁট ভর্তি কাপড় নিয়ে এসেছেন বাড়িতে বাছাই করতে। এরা সব দাদুর আমলের দোকানদার। খুশি হয়ে রাজ্যের কাপড় তুলে দিয়েছে গাড়িতে। জ্যাঠাইমার মেয়েরা সগর্বে সেসব কথা শুনিয়েছে সুলেখাকে। কে কি শাড়ি নেবে তার তালিকা শুনিয়েছে। নতুন পোশাকের আনন্দ উত্তেজনায় ফেটে পড়েছে ভাই বোনেরা। বাবু ছোটু হাঁ করে গিয়ে দাঁড়িয়ে থেকেছে জ্যাঠাইমার ঘরের দরজায়। সুলেখা ধমকে নিয়ে এসেছে ঘরে। জ্যাঠাইমার 3 ছেলে 4 মেয়ে। বড় ছেলে হারান আইএ ফেল করে বহুদিন যাবৎ চাকরির চেষ্টা করে বিফল হয়ে এখন শুয়ে বসে দিন কাটাচ্ছে। বয়স 24 পেরিয়ে 25-এ পা দিয়েছে। জ্যাঠাইমার মনের গোপন বাসনা বেশ কিছু মোটা টাকা নগদ পেলে ছেলের বিয়ে দেন। তাই সতীশ ঘটকের নিত্য আনাগোনা। বড় মেয়ে পুনিদিও লেখাপড়ায় তথৈবচ। পিঠোপিঠি ভাই বোন। 23 পূর্ণ হতে চলেছে, কিন্তু দেখতে খুব ছোট, বাচ্চা মেয়ের মতো। ক্লাস 10 অবধি উঠে আর ডিঙোতে পারেনি। স্কুল ছেড়ে এখন সেও ঘরে বসেছে। জ্যাঠাইমা বলেন প্রাইভেটে ম্যাট্রিক দিচ্ছে। কয়েক বছর যাবতই বলে আসছেন কথাটা, কিন্তু দেওয়া আর হচ্ছে না। মেজ মেয়ে মনিদিও সুলেখার চাইতে বছর 4 বড়, কিন্তু পরে একই ক্লাসে, আর দেখতেও ঠিক পনিদির মতোই এইটুকু। জ্যাঠাইমা কর গুণে হিসেব করে বলেন, মনি আর লেখা তো একই বছরে জন্মেছে, কেবল মাস কয়েকের এদিক ওদিক। এ কথা শুনে সুষমা দেবী কাজ করতে করতে চোখ তুলে তাকান, তারপরেই আবার নামিয়ে নেন। অবশ্য অবিশ্বাস করবার কিছু নেই। একমাত্র হারানই এদের দেহের সকল মেদ শুষে নিয়ে একটা মস্ত কিছু হয়ে উঠেছে। 24 বছর বয়সেই তার শরীরে মাংসের পর্বত জমে উঠেছে। সুলেখা বাড়ন্ত গড়নের, মাথায়ও অনেকটা লম্বা সে। জ্যাঠাজেঠির অবহেলায় খুদ কুঁড়ো খেয়েও সুস্থ সতেজ। দেখতে পুনির চেয়ে বড় ছাড়া ছোট মনে হয় না। মেয়ের স্বাস্থ্যের দিকে তাকিয়ে বোধহয় সুষমা দেবী কুণ্ঠিত হন। বোধহয় মনে মনে ভাবেন, মণিপুনির মতো ছোট হয়ে থাকলে ক্ষতি ছিল কি? মেয়ে বড় হলেই জ্বালা। প্রথম জ্বালা তো আরম্ভই হয়ে গেছে। ফ্রকে কি আর লজ্জা ঢাকছে তার? অথচ ঘরে ঘরে ওর মতো 15-16 বছরের কত মেয়ে দিব্যি 12 বছরের খুকি সেজে ঘুরে বেড়াচ্ছে। শাড়ি পরানো কি আজকাল সহজ কথা নাকি? দাম আছে না? সুলেখার ছোট 2 ভাই অবশ্য সে লজ্জা তাঁর ঢেকে দিয়েছে। তাদের দেহে কতকগুলো হাড় ছাড়া
আর কিছুই নেই। সুলেখা ছাতে নিয়ে গিয়ে দুই ভাইকে মুলার সাহেবের বই দেখে ব্যায়াম করায়। তাতে তাদের ঘর্মক্ষরণ ছাড়া আর কিছুই লাভ হয় না। মনিদির পরে জ্যাঠাইমার মেজ ছেলে বুলন, সেই ঠিক সুলেখার সমান, মাথায়ও বড়। আসলে জ্যাঠাইমার ছেলেরা সব বয়স মতোই বেড়ে ওঠে, মেয়েরাই ছোট। জ্যাঠাইমা বলেন, এই ভালো বাপু, মেয়েদের বার ভালোবাসি না আমি, অলক্ষীর মতো দেখায়। এখনই আমাকে এইরকম দেখছ, বয়সকালে আমিও ওদের মতো ছয় ছোট্ট ছিলাম। বুলনের পরের মেয়ে দুটি অবশ্য বেশ মোটাসোটা, পুঁটি আর নাটু। একটির বয়স 12, একটির 10। তাতেও জ্যাঠাইমা অসুখী নন। লোক এলে বলেন, এই তো ঠাকুরপোর ছেলে দুটি তো পুঁটি নাটুরই সমান, বরং 2-4 মাসের বড়ই হবে, অথচ মনে হয় যেন শিলের তলার শুকনো লঙ্কা। ছোট্টটি হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। লোকে বলে, ছেলে মেয়ে করেই আপনি গেলেন। তা তোমরাই বলো, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? নিজের সুখ দুঃখ ভুলে দেহ পাত করে সন্তানদের দেখব, তবেই না মা, আর তবেই না এমন স্বাস্থ্য হবে। তাই তো সুষমাকে বলি, জ্যাঠা তো প্রাণপাত করে কতই খাওয়াচ্ছে, কিন্তু তুই যদি নিজের যত্ন না নিস তবে কি কিছু হবে? শুয়ে বসে দিন কাটিয়ে লাভই বা কি? মার সামনেই বলেন এসব কথা। মা প্রতিবাদ করেন না, এমনকি মুখ ফুটে এই সত্য কথাটাও বলতে পারেন না যে পুঁটি নাটুর চাইতে ওরা দুজনেই অনেক ছোট। ছোটুর এখনো 9 পেরোয়নি, বাবুর মাত্র 7। বাবু জ্যাঠাইমার সবচেয়ে ছোট ছেলে ঝুলনের সমান। এখনো যে ছেলে রাত দিন কাঁদে, রাত্রিরে ন্যাংটো হয়ে ঘুমোয়, দিনের বেলা ইচ্ছে হলেই বাপ মায়ের কোলে ওঠে। কিন্তু ছোট বলে এখনো সে ছেলেকে জ্যাঠাইমা অক্ষর পরিচয় করাননি। রাগে বিদ্বেষে জ্বলতে থাকে সুলেখা। 2 ভুরু এক করে আকাশের দিকে তাকায়। কেন তাকায়, কাকে খোঁজে, কি ভাবে, কিছু জানে না। হঠাৎ মুখ ফিরিয়ে ঝাঁপিয়ে পড়ে মায়ের উপর। জ্যাঠাইমা এত মিথ্যে কথা বলেন কেন? কেন বলেন তা কি করে জানবেন সুষমা দেবী? মেয়ের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় জবাব দেন, বলুন না, কি হয় তাতে? রেগে যায় সুলেখা। বলে দিও ওরকম যেন আর না বলেন। সুষমা দেবীর রক্ত তেমনি ঠান্ডা। কি বলেন? শুটকো মেয়েগুলোকে বলেন এই ভালো, মোটকা ছেলেগুলোকে বলেন এই ভালো, তার নিজের যা সব ভালো। মনিদি কোন সুবাদে আমার সমান হয় শুনি? আর বুলনকে বলেন আমার চেয়ে 1.5 বছরের ছোট। পুঁটি নাটু কবে বাবু ছোটুর সমান হলো? বয়স নিয়ে দিদির ভুল হয়। বিছানায় চাদর বিছোতে বিছোতে কি ঘর ঝাঁট দিতে দিতে উদাস গলায় জবাব দেন সুষমা দেবী। চারদিকে তাকিয়ে বলেন, এসব কথায় কান দিস কেন? তুই পড়তে বসেছিস, পড়। মা কি মানুষ না আর কিছু? মার প্রাণ শক্তি কি বাবার সঙ্গে সঙ্গেই নিভে গেছে? ভেবে পায় না সুলেখা, কি করে এমন স্থির হয়ে থাকতে পারেন তিনি? সুষমা দেবীর যতটুকু অস্থিরতা, জীবনের যতটুকু ঢেউ, সব বোধহয় তার একমাত্র মেয়েকে কিছু শাসন করবার জন্যই সঞ্চিত আছে। সব সময় তাকে বোঝাচ্ছেন, এটা করে না, ওটা করে না, এটা মানতে হয়, পরের সংসারে থাকতে গেলে সইতে হয়। আসল কথা, চুপ করে থাকতে হয় সবকিছুতে। জ্যাঠাইমার হাত থেকে কাপড়গুলো এনে তিনি বিছানার উপর রাখতে রাখতে আর এক পশলা উপদেশের শিলাবৃষ্টি করতে যাচ্ছিলেন। সুলেখা অবকাশ দিল না। পলকে সেগুলো তুলে নিয়ে দ্রুত বেরিয়ে গেল সোজা জ্যাঠাইমার ঘরে। দুপুরের খাওয়া দাওয়া মিটেছে, এবার ঘুমোবার পালা। পুজোর ছুটি হয়ে যাওয়ায় বেলা হয়েছে অনেক। জ্যাঠাইমা ক্লান্ত হয়েছেন, গুছিয়ে শুতে যাচ্ছিলেন। সুলেখার দিকে তাকিয়ে বললেন, কি এগুলো? পুজোর কাপড়। ওগুলো তো তোদের, আমাদের লাগবে না। অবহিত হলেন জ্যাঠাইমা। চুপ করে থেকে বললেন, কেন, খুব বড়লোক হয়েছিস বুঝি? বড়লোক হলে কি আর এসব কাপড় দিতেন? কি দিতাম তবে? সোনার শাড়ি। আপনারা নিজেরা কি সোনার শাড়ি নিয়েছেন? আমাদের সঙ্গে তোদের কি? আপনার বাড়ির চাকর ফটিক নিতাইয়ের সঙ্গেই বা আমাদের কি? তাদের কথা উঠছে কিসে?
না উঠলে কি কেউ তাদের সঙ্গে জোড়া মিলিয়ে নিজের ভাইয়ের স্ত্রীকে কাপড় কিনে দেয়, নাকি তাদের জামার সঙ্গে মিলিয়ে আমাদের জামা দেয়? ইস, খুব যে তেজ দেখছি। এত দাবি কিসের শুনি? তোর বাপ কি তোর জ্যাঠার কাছে জমিদারি রেখে গেছে? বাবা না রাখুন, মুখে মুখে সমান উত্তর দিল সুলেখা। দাদু তো রেখে গেছেন। কি রেখে গেছেন? কি না, এ বাড়িতে আমরা নিজেদের অধিকারেই থাকি, আর হিসেব করলে খাবার খরচও জ্যাঠামশাইয়ের ভাগে পড়ে না। অত বড় পুকুরের অতগুলো মাছ যায় কোথায়? অতগুলো নারকেল, সুপুরি, আম। সুষমা দেবী এসে মুখ চেপে ধরলেন। ছি ছি ছি, এতটুকু মেয়ের মুখে এমন শরিকানি কথা! এইসব কথা ওর মনে এলো কি করে? লজ্জায় দুঃখে মরে গেলেন তিনি। আর জ্যাঠাইমা রাগে একটা হুলো বেড়ালের মতো ফুলে উঠলেন। ঠাস করে চড় মারলেন একটা। সুলেখার স্বাস্থ্যপুষ্ট মসৃণ গালে চটটা 5 আঙুলের দাগ নিয়ে একটা স্পষ্ট ছবি হয়ে ফুটে উঠল। কিন্তু তাতে তার ক্রোধ নিবৃত্ত হল না। আত্মহারা হয়ে সুলেখার পিঠ ভরা কালো চুলের গোছা টেনে ধরলেন দূর থেকে। প্রচণ্ড জোরে একটা পাক দিয়ে প্রায় উপড়ে আনলেন মাংস। দাঁতে দাঁত ঘষে বললেন, বেরো, বেরো বাড়ি থেকে। মামলা করে তারপর ঢুকিস। দেখব কোন সদর থেকে এসে তোকে বাড়ির অংশ দেয়। চর খাওয়া গালে, মুঠি ধরা চুলে, কম্পিত রক্তিম মুখে লোহার পুতুলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সুলেখা। মজা দেখতে ছুটে এলো সব। পুঁটি, নাটু, মণি, পুনি, ঝুলন বুলন সব। চাকররাও বাদ গেল না। বাড়ির ছোট বেড়াল ছানাটা পর্যন্ত তার নীল চোখ তুলে তাকিয়ে রইল। এই জীবন। যতদূর চোখ যায় পিছন ফিরে তাকালে এই দেখতে পায় সুলেখা। পৃথিবীটা কুৎসিত, কদর্য, নোংরা আর পঙ্কিল। এই সংসারে কিছু ভালো নয়, কেউ ভালো না। এইভাবে, এই একইভাবে পুরো 22টা বছর কেটে গেছে তার। কটা দিন শান্তিতে ছিল, স্বস্তিতে ছিল, কর গুণে বলে দিতে পারে। কিন্তু তবু মরে যায়নি, না দেহে না মনে। অহংকার এতটুকু কমেনি। জাত সাপের কোমর ভেঙেছে, তবু ফনা তুলতে ছাড়েনি। একদিকে মা যেমন সর্বদাই একটা ভীরু শশকের ত্রাস নিয়ে আছেন, আর একদিকে সে আছে বাঘের আক্রোশ নিয়ে, জ্বলন্ত আগুনের জ্বালা নিয়ে। কিন্তু কেন এই জেদ? কি লাভ হয়েছে তাতে? দুঃখই বেড়েছে। বাবার মৃত্যুর পর এই যন্ত্রণা থেকে একদিনও জিরোতে পারেনি। তারপর শেষ পর্যন্ত এই নরকে এসে পৌঁছতে হলো। তুলনা করলে এটার চেয়ে সেটাই কি ভালো ছিল না? নাকি নরকের কোনো স্তরভেদ নেই? সব নরকই সমান কুৎসিত। কার থেকে কে ভালো? জ্যাঠাইমার সেই পুলিশ ভাতসপুত্র, নাই পাষণ্ড প্রধান সুলতান সাহেব? যদি এমন হতো সেই লোকটাকে সে বিয়ে করত জ্যাঠাইমার কথা মতো, তাহলে কি এর চেয়ে ভালো হতো কিছু? এই প্রবঞ্চক, প্রতারক, ধূর্ত প্রণয়ের কবল থেকে সেই মূর্খ, নির্বোধ, চরিত্রহীন স্বামী কি শ্রেয় ছিল? কি কি সবচেয়ে ভালো হতো না জন্মালে, মরে গেলে। এই ভব সংসারে কতটুকু তার মূল্য, কতটুকু সার্থকতা। সে দেখতে সুন্দর নয়, তার স্বভাব নম্র নয়, কাউকে সে ভালোবাসে না, তাকেও কেউ ভালোবাসে না। কেবল বড় হতে হতে অবিশ্রান্ত আত্মসম্মান বোধে ঘা খেয়ে খেয়ে ক্ষতবিক্ষত হয়েছে। যেটা অন্যায় তার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়েছে। কিন্তু পাষাণ ভার কি এতটুকু হেলেছে তাতে? জ্যাঠামশাইয়ের সংসারে মা ছিলেন দাসী, আর তারা ছিল তাঁর সন্তান। প্রত্যেক দিনের ভার প্রত্যহ যন্ত্রণা দিয়েছে। এই তো অবস্থা। অসহ্য, অসহ্য। সবচেয়ে অসহ্য ছিল লোক এলে জ্যাঠাইমার কাঁদুনি। নিজের শখসাদ বলে কি কিছু রেখেছি দিদি? পরার্থেই সব জলাঞ্জলি। তোমরাই বুঝে দেখো, আপন সংসার, দেওরের সংসার সব মিলিয়ে তো কম সম কিছু নয়। এতটিকে খাইয়ে পড়িয়ে আর থাকে কি? তারপর বুকে টোকা মেরে প্রায় চ্যালেঞ্জ করেছেন, আর কেউ করুক তো আমার মতো, দেখব কেমন বাপের বেটি। নিজের ছেলে মেয়েদের সঙ্গে এতটুকু তফাৎ করি না, বরং ওদের বাপ নেই বলে ঘন দুধটুকু, বড় মাছের পেটিটুকু ওদের পাতেই ঢেলে দিই। শুনতে শুনতে হাত পা ঠান্ডা হয়ে এসেছে সুলেখার।
কিন্তু জ্যাঠাইমা সেখানেই থামেননি। মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলেছেন। মা হয়ে নিজের মুখে বলা শোভা পায় না। ছেলে মেয়েরাই কি আমার কম ভালো? ডাল ভাত খেয়ে উঠে চলে যাবে, টুঁ শব্দটি করবে না। মণিপুনি কি স্বাদে এত রোগা? খায় কি বলো? কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। তার উপরে বিধবা যা, অল্প বয়স, খেতে টেতে একটু বেশি ভালোবাসে। যেমন মাছ খায় না, দুধে ফলেতে আমার সেটুকু পুষিয়ে দিতে হয়। আর ওই যে একখানা মেয়ে, বাবা! সুষমা দেবী চলতে ফিরতে দু চারটে কথা কানে গেলেই সরে গেছেন তাড়াতাড়ি। এত মিথ্যে শুনতে বোধহয় লজ্জা করেছে তাঁর। নিজের জন্য যতটা কষ্ট হয়েছে, যিনি বলেছেন তার জন্য বোধহয় বেশি যন্ত্রণা ভোগ করেছেন। কিন্তু জ্যাঠাইমার লজ্জা নেই। আবার সতেজে বলেছেন, মেয়ে তো নয়, বিষ, কেউটে সাপের বাচ্চা। হতো আমার পেটের মেয়ে, গাল টিপে রক্ত বার করতুম, নুন জল খাইয়ে মেরে ফেলতুম, ধুতরোর বিচি বেটে খাওয়াতুম। বলতে বলতে জ্যাঠাইমা উত্তেজিত হয়ে উঠেছেন। মনের সমস্ত ইচ্ছে যেন রূপ নিয়েছে মুখের চেহারায়। মার মুখটা নীল হয়েছে শুনতে শুনতে। তারপর বিয়ে। নিজের মেয়েদের কথা না ভেবে দেওরের মেয়ের কথাটাই ভাবলেন আগে। তা তো ভাববেনই, কর্তব্য আছে না? তোরা তো ভাবিস। জায়ের কাছে বসলেন তিনি গা এলিয়ে। আমি বুঝি কেবল নিজেরটাই দেখি, তা নয়। বুঝিস না তো পরের দায় ঘাড়ে থাকার কত জ্বালা। বলবার বেলা তো লোকে ছেড়ে কথা কইবে না, বলবে বাপ না হয় নাই ছিল, জ্যাটা জেঠিরও কি চোখ নেই গা? আর যা বারণ তো গরম তোমার মেয়ের, তা পাত্রও তেমনি সুস্থ সমর্থ। কি বলিস? কি বলবেন? কবে কি বলেছেন মা যে এখনই কিছু বলতে হবে তাকে? নিঃশব্দে মাথা নেড়েছেন। বিশদ বিবরণ দিয়েছেন জ্যাঠাইমা। পাত্র তোমার গিয়ে খুবই ভালো। ছোটবেলায় পুলিশে ঢুকেছিল, এখন তো একেবারে পাকা চাকরি। এতদিন যে কেন বিয়ে করেনি তাই ভাবি। তোর মেয়ের জন্যই বোধহয় হাত পা ধুয়ে বসেছিল। এটা জ্যাঠাইমার রসিকতা। মা চুপ। নিজের রসিকতায় নিজেই হাসলেন তিনি। তা নইলে বয়স তো গজেনের কিছু কম হয়নি। ধর গিয়ে আমার মেজ খুড়ির সেজ বোনের যখন স্বাদ হলো কাসন্দি গ্রামে, তখন দারুণ হইচই। কি না, গাঁয়ের মোড়ল রতন নন্দীর এক ছেলে হয়েছে বাবা গজেশ্বরের দরজায় হত্যা দিয়ে। বটতলার বাবা গজেশ্বর ছিলেন এক বিখ্যাত দেবতা, দারুণ জাগ্রত। নইলে রতন নন্দীর বইয়ের যে আবার ছেলে হবে ভাবতে পেরেছিল কেউ? আমি তো সবই জানি। মেজ খুড়ির সেজ বোন আবার সম্পর্কে আমার মামি হয় কি না? রতন নন্দী হলো গিয়ে তার জ্ঞাতি ভাসুর। সেই সুবাদে আমাদের কুটুম্ব, রতনদা বলে ডাকি। আমার বাপের বাড়ির সঙ্গে ভাবসাবও ছিল যথেষ্ট। সর্বদাই আসা যাওয়া দেখাশোনা, একেবারে লাগোয়া গ্রাম। আমার বাপের বাড়ি গ্রাম থেকে এক লগির খোঁচায় নৌকা গিয়ে এ ঘাট থেকে ও ঘাটে ভেড়ে। আমার তখন বিয়ে হয়নি, অবশ্যই সেই বছরই হলো। রতনদা বললেন, জানো তো তোমার বৌদির আবার বুড়ো বয়সে এক ছেলে হয়েছে ঠাকুরের দয়ায়, 6 মাসে পা দিল। তারিখ ফেলেছি, একটু লোকজন ডেকে দুটি দাঁতে ভাতে খাইয়ে দেব। যখন এসেই পড়েছ তখন আর ছাড়ছি নে। মেজ খুড়ি অবশ্যই অনেক ধানাই পানাই করলেন। নিত্যি সম্বন্ধ আসছে তখন আমার। তাই বললেন, পরের মেয়ে বলে কয়ে নিয়ে এসেছি দুদিনের জন্য। কে কবে আবার দেখতে আসবে কে জানে। শেষে ফসকালে দোষের ভাগী হব। কার কথা কে শোনে, জোর করে রেখে দিলেন। শেষে থাকলাম আর কি। কত বাদ্যভাণ্ড, আলো ফুল, একেবারে ধুমধারাক্কা ব্যাপার। মুখে ভাতে ছেলের নাম হলো গজেন্দ্রনাথ। বাবা গজেশ্বরের দৌড় ধরা ছেলে কিনা? লেখার তুলনায় বড় হয়ে যাবে না একটু? এতক্ষণে মার মৃদু গলার একটি আতঙ্কিত প্রশ্ন। না না, বড় হবে কেন? তৎক্ষণাৎ মাথা নেড়ে প্রতিবাদ করলেন জ্যাঠাইমা। বছর 20 তফাৎ হবে হয়তো। 20 বছর? জ্যাঠাইমা মুখ ভার করলেন। তোদের বাপু কিছুতেই মন ওঠে না। কচি খোকাটি কোথায় পাবি শুনি?
ছেলে সুন্দর হবে, বয়স কম হবে, বংশ বড় হবে, 3 পাস থাকবে, চাকরি ভালো করবে, বাপের লক্ষ টাকার সম্পত্তি থাকবে, এত যদি চাও তাহলে বাপু মেয়েকে চিরকুমারী করে রাখতে হবে। ঘরটা বুঝে তো ফলটা দিবি নাকি? মেয়ের দিকে তাকাবি তো, ওই তো চেহারা, ওই তো রং, আর নিজের অবস্থাটাও তো দেখবি। মা চুপ। আর তোমার মেয়ের বয়সও কিছু কম হয়নি। গজুর বয়স যাই হোক, স্বাস্থ্য কি? একটা 25 বছরের ছেলেকে লুপতে পারে, কেবল চুলগুলোই যা টুপি পরে উঠে গেছে। একটু চুপ করে থেকে, বেশ তো, 2-1 দিনের মধ্যেই তো আসবে, দেখবি কথা আমার ঠিক কিনা। আসবে? শোনো কথা, না এলে মেয়ে দেখবে কেমন করে? ও। মা শিথিল ভঙ্গিতে জ্যাঠাইমার দিকে তাকালেন। চোখ টান করলেন জ্যাঠাইমা। তোর যেন মন উঠছে না। না, ভাবছিলাম লেখার পরীক্ষাটা। ওই তোদের পরীক্ষা। আরে বাপু, মেয়ে মেয়েই, সে জজও হবে না, ব্যারিস্টারও হবে না, 11 হাত শাড়ির কাছাও দিতে পারবে না, সেই বিয়েই করতে হবে, আর বছর বছর ছেলেও বিয়েতে হবে। এরপরে মা একেবারে চুপ। আর তারপরে কোনো এক দুপুরে 1 কাঁদি মর্তমান কলা আর 2 হাঁড়ি রসগোল্লা নিয়ে, কই পিসি কই গো বলে হাঁক ছাড়লেন গজেন্দ্রনাথ। হাঁকের চোটে রবিবারের বিশ্রাম ছুটে গেল সকলের। সব গিয়ে হাজির হলো গেটের কাছে। ভাবি বর তার ভারী শরীর নিয়ে ঘোড়ার গাড়ি থেকে নামল। প্রথমটায় চিনতে পারেননি জ্যাঠাইমা, তারপরই খুশি হয়ে উঠলেন। ও মা, গজু যে, কি ভাগ্যি! তবু পিসিকে মনে পড়ল এতদিনে। কুর্মিটোলা তো 6 মাস যাবৎ বদলি হয়ে এসেছিস বাবা, একটা খবরও তো দিতে হয়, না হয় একদিন আসতিসই নিজে থেকে। হে হে করে হাসলো গজেন। হাত থেকে মর্তমান কলার কাঁদি নামিয়ে বলল, এই তো এলাম, ফুলের গন্ধেই ভ্রমর আসে। জবাব শুনে একটু অপ্রতিভ হলেন জ্যাঠাইমা। তক্ষুনি সে কথা ছেড়ে তিনি কলার প্রসঙ্গে অবতীর্ণ হলেন। ওরে বাবা, কত বড় কলা! এমন কলা পেলি কোথায়? পেলাম, বুঝলেন, এ হচ্ছে ঠেলার নাম বাবাজি। এসব হলো গিয়ে ভেটের জিনিস। রুলের গুঁতো আর বুটের ঠোক করে সব বেরিয়ে এসেছে। রসগোল্লাগুলো দেখুন না, অত বড় রসগোল্লাই কি পাবেন কোনোখানে? অথচ একটা পয়সা লাগেনি। লাগেনি? বলিস কি? এরই নাম পুলিশ, বুঝলেন? তবু তো আজকাল মানতে চায় না। আগে যখন... সুলেখাও সকলের সঙ্গে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে অস্থির হয়ে জ্যাঠাইমা বললেন, একই, তুই এসেছিস কেন? যা ভেতরে যা। গজেনও তাকালো সেদিকে, মুচকি হেসে চোখ টিপে বলল, এই বুঝি? বলাই বাহুল্য, ওই ক্ষণিক দর্শনেই মোহিত হয়ে গেল গজেন। মাথা দুলিয়ে বলল, বাহ, বেড়ে মাল, একেবারে কচি, নতুন। জ্যাঠাইমা ব্যস্ত হয়ে বললেন, আয় আয়, ঘরে আয়, ওসব পরে হবে। কিন্তু জ্যাঠাইমা বললে কি হবে? সেই প্রসঙ্গ কি আর সে ছাড়তে চায়? সেই বিকেলেই বেরিয়ে গিয়ে মদন সাহার দোকান থেকে কানের মতো পাতলা এক সোনার হার কিনে নিয়ে এলো। বুঝলেন হেমপিসিমা? গম্ভীরভাবে বলল, বৃথা কাল তো অনেক কাটালাম, আর নয়, আমি আজই পাকা দেখে ফেলি। দিন 7 মধ্যে একটা তারিখ ঠিক করে বিয়ের ব্যাপারটা চুকিয়ে ফেললেই হবে। আজই পাকা দেখবি কি রে? আর তুই পাকা দেখবি কেন? দেখবে তো তোর মা। আরে বাপু, ওই বুড়ির নানা খানা, আজ কান ব্যথা, কাল নাক ব্যথা, পরশু ঠ্যাং ব্যথা, ওসব ছেড়ে দাও। এই দেখো, মালাটি কিনেই এনেছি, এখন টুক করে গলায় পরিয়ে দেওয়া। জ্যাঠাইমা তবু ইতস্তত করেন দেখে মুচকি হাসল সে। জানি জানি, ঘুষ চাই কিছু, এই তো? তাতে গজেন নন্দী পেছপা নয়। পছন্দ হলে তার জন্য সে সব কবুল করতে রাজি। দেখছি বলে মার কাছে এলেন জ্যাঠাইমা। ছেলের তো আর সবুর সইছে না রে। আর চোখে মার মুখের দিকে তাকালেন তিনি। মা চোখ নিচু করে চুপ। আবার একটা সোনার হার নিয়ে এসেছি, যেমনি ভারী তেমনি দামি। এবার আর তোর ভাবনা থাকবে না। বড় মানুষ জামাই পেয়ে যা ভাসুরকে চিনবি না বোধহয় শেষে।
বাবু ছোটুকে আদর করলেন। কি রে, সন্ধে লাগতেই পড়তে বসেছিস কি? যা, নতুন জামাইয়ের সঙ্গে ভাব কর গিয়ে। মা চুপ। কথা কইছিস না যে? কি বলবো? মদ দিবি তো একটা। গজেন তো এ মাসেই তারিখ ফেলতে চায়। কি করবি, এত বড় একটা দায়িত্বের চাকরি করে, রোজ রোজ তো আর ছুটি পাবে না, তাই তাড়াতাড়ি সেরে নিতে পারলেই ভালো। আপনারা যা ভালো বোঝেন তাই হবে। মার স্তিমিত গলা ভালো লাগলো না জ্যাঠাইমার। বললেন, একটু মন খুলে কথা ক বাবু, তোদের এই চুপ চুপ স্বভাব আমার মোটেও ভালো লাগে না। না হয় পাকা দেখা আজ থাক, যা হয় কালই হবে, কি বলিস? আসলে এত ভালো মানুষই জ্যাঠাইমার মার জন্য ছিল না, ছিল সুলেখার জন্য। সেই দুরন্ত মেয়ে যে কিভাবে নেবে, কি করবে, সেটা ভেবেই বিচলিত বোধ করছিলেন তিনি। তাই এত নরম, নইলে মাকে তিনি কি পরোয়া করেন? কিন্তু বেশিক্ষণ তাকে সেই সংশয় ভোগ করতে হলো না। তার গুণধর ভাতুষপুত্রই তাকে মুক্তি দিল। কখন কোন ফাঁকে সুলেখাকে একটু একা পাবে গজেন, এই তাকেই ছিল সে। জ্যাঠাইমার দেরি আর তার ভালো লাগছিল না। ঘরে ঘরে যেখানে সেখানে স্বাধীনভাবে ঘুরতে ঘুরতে সে ছাদে এসে পেয়ে গেল সুলেখাকে। আধো অন্ধকারে চিলেকুঠির দেয়ালে ঠেসান দিয়ে সারা বাড়ি থেকে আলাদা হয়ে সে বসেছিল চুপচাপ। পিছন থেকে এগিয়ে এসে সোনার হাটটা নিঃশব্দেই পরিয়ে দিচ্ছিল। সুলেখা চমকে মুখ ফেরাতেই হাসল সে। টের পেয়ে গেলে? ভাবছিলাম এই চাঁদনি রাতে এই ছাদের উপরে নিরিবিলিতে আজ তোমার আমার। বিদ্যুৎ বেগে সুলেখা হাতের সামনে যা পেল তাই ছুঁড়ে মারল। তারপর এক দৌড়ে নেমে এলো নিচে। কিন্তু নিচে নেমে এসেই মনে হলো লোকটাকে আরো কয়েক ঘা মেরে আসা উচিত ছিল। হিপ্পোটার অত বড় শরীরে ওই সামান্য একটা থান ইটের আঘাত কতটুকু, আর ঠিকঠাক লেগেছে কিনা তাই বা কে জানে। আবার সিঁড়িতে পা দিয়েছিল সে। এর মধ্যেই গজেনের ভয়ার্ত মোটা গলার বিভৎস চিৎকারে সারা বাড়ি কম্পিত হয়ে উঠল। দুধদার যে যেখানে ছিল সেখান থেকে ছুটল ছাদের দিকে। চিত হয়ে পড়ে আছে গজেন, মুখটা হাঁ হয়ে রয়েছে। জামার বোতাম খুলে বুকের এক ঝোপ কৃষ্ণবর্ণ লোম খাড়া হয়ে উঠেছে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে। সারা শরীরটাই তার লোমে ছাওয়া। হাতের খানিকটা দেখা যাচ্ছে ভাল্লুকের মতো, পায়ের খানিকটা দেখা যাচ্ছে তাও ভালুকের মতো। বড় বড় লোম ভেদ করে মনুষ্য মাংস আর বোঝা যাচ্ছে না। আধো অন্ধকারে সহসা একটা জন্তু বলে ভুল হওয়া খুব স্বাভাবিক। ভারী ইট গায়ে না লেগে পড়েছে পায়ের উপর। জুতো খুলে পা টিপে টিপে ভাবি বউকে সে কত ভালোবেসে মালা পরাতে গিয়েছিল। জুতো থাকলে এই জখমটা হতে পারত না। 3টে আঙুল একসঙ্গে থেঁতলে গেছে। জল এলো, পাখা এলো, তুলো, ব্যান্ডেজ, এমনকি রাস্তার মোড়ের ডাক্তারখানা থেকে একজন কম্পাউন্ডার পর্যন্ত এসে হাজির। খানিক বাদে সব ঠেলে প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো গজেন। অকথ্য ভাষায় গালাগালি করে নিবারণ তালুকদারের 14 পুরুষ উদ্ধার করতে লাগলো। তারপর গাড়ি আনিয়ে মোটঘাট ভেদে সেই দিনই পলায়ন। এরপরে একটা কুৎসিত চিঠি এলো কুর্মিটোলা থানা থেকে। স্বয়ং গজেনই অবশ্য তার লেখক। জ্যাঠাইমাকে লিখেছে, আপনাদের এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই লইব। যদি আমি বাপের বেটা হই, তাহা হইলে ওই অসচ্চরিত্র মেয়েকে একদিন না একদিন বেইজ্জত করিয়া এই অপমানের জ্বালা জুড়াইব। আমার নাম গজেন্দ্রনাথ নন্দী। আমি মেদিনীপুরের লবণ আইনের পুলিশ। আমার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায়। সেই সময়ের যত অত্যাচারের কাহিনী খবরে কাগজে আপনারা পড়িয়া শিহরিত হইয়াছেন, তাহার নেতা কে? এই আমি ঘরের মেয়ে ছেলে টানিয়া বাহির করিয়াছি, আগুন জ্বালাইয়াছি, স্বদেশী গুন্ডাগুলোকে গরুর মতো লাঠিপেটা করিয়াছি। সাহেবরা তখন নন্দীবাবু বলিতে অজ্ঞান। যেখানকার যত দমন সব এই গজেন নন্দী। আর আমাকেই কিনা থান ইট ছুড়িয়া জখম করা? প্রতিশোধ আমি লইব। জ্যাঠাইমা আগাগোড়াই এই ধরনের একটা সন্দেহ করছিলেন। আগাগোড়াই তার মনে হচ্ছিল এই ঘটনাটি ঘটানোর মূলে নিশ্চয়ই সুলেখা আছে। চিঠি পেয়ে পরিষ্কার হলো ব্যাপারটা। বলাই বাহুল্য, তা নিয়ে অনেক অশান্তি, অনেক নির্যাতন সবই হলো, কিন্তু বিয়ের চেষ্টা আর হলো না। সুলেখা বাঁচল।
তারপরেই দাঙ্গা, হিন্দু মুসলমানের দাঙ্গা। হাওয়াটা অনেক দিন ধরে ঘোলাটে হয়ে ওঠার চেষ্টায় ছিল, এইবার চেহারা নিল। দেশময় স্বদেশী আন্দোলনের প্রবল ঝাপটা চলেছে তখন। তারই দাপটে ইংরেজ প্রভুরা ছিন্ন ভিন্ন উদ্ভ্রান্ত। একদিকে বিপ্লবীদের গোপন ষড়যন্ত্র, অন্যদিকে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। এই দুয়ের চাপে দিশেহারা ইংরেজ বণিক শেষে আত্মরক্ষার এই অপূর্ব কৌশলটি খুঁজে পেয়ে নিঃশ্বাস নিল। চিরদিন যারা সুখে দুঃখে পাশাপাশি বাস করে এসেছে, বিদ্বেষের বিষ ছড়ালো সেখানে। আগুন লাগালো ঘরে ঘরে, পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে উত্তেজিত করার চেষ্টায় উঠে পড়ে লেগে গেল। কলকাতা থেকে সুবিধাবাদী ইংরেজি কাগজ কালো কালো অক্ষরের বাহনে সেই গরম বিষ সারা দেশে ছড়িয়ে দিয়ে ইন্ধন জোগাতে লাগল। এতদিন যে মুসলমান সমাজকে ইংরেজরা অবহেলায় তলার দিকে ঠেলে দিয়েছে, অপাংতেও করে রেখেছে, হাসি মুখে সাদর সম্ভাষণ জানালো তাদের। নিজেদের উদ্দেশ্য সিদ্ধির কূট চক্রান্তে শিক্ষিত সমাজ যোগ দিল না, কিন্তু সংখ্যায় তারা কজন? ঘরে ঘরে গালে হাত দিয়ে বসল সব। নবাবগঞ্জ শহরে হিন্দু মুসলমান গলায় গলায়। সেখানকার মুসলমানেরা অনেক অগ্রসর। পর্দা প্রথা প্রায় নেই বললেই চলে। ছেলে মেয়েরা সমানে লেখাপড়া শেখে। এ ওর বাড়ি যায়, সে তার বাড়ি যায়। তারা সব ফুটতে লাগলো রাগের আগুনে। সেখানে হিন্দু রইল না, মুসলমান রইল না, রইল কতগুলো এক দেশের মানুষ, যাদের চেহারা এক, চলন এক, অভ্যাস একরকম। অন্তঃকরণের স্রোত একই গতিতে বয়ে যায়। যতদিন সুলতান সাহেবের বাপ বুড়ো নবাব আক্তার আহমেদ সাহেব বেঁচে রইলেন, ততদিন তেমন দানা বাঁধতে পারল না এই ঝগড়া। একবার দুবার টুকটাক একটু আদ্রু হলো বটে, আড়ালে আবডালে পাড়ায় বেপাড়ায় খুনকারাপিও হলো দু চারটে, কিন্তু দেখতে দেখতে আবার মিটে গেল। নবাব সাহেবকে প্রেসিডেন্ট করে নবাবগঞ্জের গণ্যমান্যরা একটা পিস কমিটি তৈরি করলেন। আগুন নিভে ঠান্ডা পানি হয়ে গেল। কিন্তু আক্তার সাহেবের মৃত্যুর পরেই উল্টে গেল হাওয়া। সুলতান আহমেদ নবাব হয়ে তাণ্ডব আরম্ভ করল। ইংরেজদের সঙ্গে তার ওঠা বসা, ইংরেজদের সঙ্গেই তার খানাপিনা, ইংরেজরাই তার বন্ধু সদর সব। কয়েক বছর তাদের দেশে বাস করে সবে ফিরেছে তখন। দেখতে দেখতে শহর গরম হয়ে উঠল। সুলেখা ততদিন স্কুল ছেড়ে কলেজের ছাত্রী, লেখাপড়ায় সর্বাগ্রগণ্য। স্বাস্থ্য ভালো, দৌড়ঝাঁপে ওস্তাদ, গান করে, অভিনয় করে। নবাবগঞ্জ ভিক্টোরিয়া গার্লস কলেজের একটা বিশেষ মেয়ে সে, প্রফেসরদের বিশেষ আদরের পাত্রী। এদিকে রাজনীতি নিয়েও কম মাথা ঘামাচ্ছে না। নবাবগঞ্জে বিখ্যাত বিপ্লবী নেতা সেনদার ডান হাত বাঁ হাত, আত্মরক্ষা সমিতির বিশেষ সদস্য। সেখানে সে লাঠি খেলা শিখেছে, ছোড়া খেলা শিখেছে, অবলীলাক্রমে রিভলভার ছুটতে শিখেছে। সেনদা আগুন বলে ডাকেন। মাঝে মাঝে গোপন বৈঠক বসে সেখানে। বয়স্করা সুলেখার কথাও মন দিয়ে শোনেন। তার সামনে নিগূঢ়তম তথ্য গোপন করেন না। তাঁরা তাকে পদমর্যাদায় নিজেদের সমান জায়গা দিয়েছেন। শহরের যত প্রতিবাদ সভা, স্ট্রাইক, মিছিল সবের পুরোভাগে এই মেয়ে, এই সুলেখা। কবে কেমন করে গিয়ে ওই দলে সে ভিড়েছিল সেটা জরুরি নয়। পূর্ব বাংলার যে কোনো শহরে ঘরে ঘরে ছাত্রছাত্রীরা তখন এই পথে। আসল যেটা, সেটা হচ্ছে সুলেখার দুর্জয় সাহস, প্রখর বুদ্ধি, অসাধারণ ব্যক্তিত্ব। শহরে এরই মধ্যে তার নাম ছড়াচ্ছে। সভা হলে যে আগের মতো শুধু গানই গায় তা নয়, বক্তৃতা দিয়েও চঞ্চল করে। পার্টির চাঁদা তুলতে কেউ তার মতো ওস্তাদ নয়। বস্তিতে বস্তিতে ঘুরে কাজকর্ম করতেও সে পয়লা নম্বর। দলের মেম্বার বাড়ানোটাও একটা মস্ত কাজ। সেই কাজটা সে কলেজের মধ্যে ভালোভাবেই সম্পন্ন করে। সহপাঠিনীরা তাকে ঈর্ষা যতটা করে, শ্রদ্ধা করে তার চেয়ে বেশি। কাজেই সেখানে তার যথেষ্ট কর্তৃত্ব। আর ছোটরা তো সুলেখাদি বলতে পাগল। নবাবগঞ্জে মেয়েদের কলেজটা দেখবার মতো। চারদিকে উঁচু দেওয়াল ঘেরা বিশাল প্রাসাদোপম বাড়ি। ভেতরে প্রায় ৩-৪ বিঘে জমির মধ্যে ফুলের বাগান, ফলের বাগান, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, কত যে কিছু তার হিসেব নেই। নবাবী আমলে কোন আমির ওমরাওয়ের বাড়ি ছিল কে জানে।
কোম্পানির আমলে এক সাহেব বাড়িটা কিনে বাস করছিলেন। তারপর হাত ঘুরে ঘুরে মেয়েদের কলেজে পরিণত হয়েছে। নদীর ধার ঘেঁষে এই বাড়ি। বর্ষাকালে বুড়িগঙ্গা যখন ফুলে ফেঁপে এত বড় হয়ে ওঠে, দেয়াল ছুঁয়ে থাকে জল, ভেতর দিয়ে ঢাকা সিঁড়ি আছে নদীতে নামবার, তীরে বেড়াবার। সে সিঁড়ির দরজা এখন বন্ধ, সিঁড়ি ভাঙা। তারই এক কোণে একটা বুড়ো বট তার শত শত ঝুড়ি ঝুলিয়ে শটান দাঁড়িয়ে আছে। মেয়েরা বলে সাধু বাবা। বটের তলায় বিরাট বাঁধানো চাতাল, মাটি থেকে বেশ উঁচু। বেশ কয়েকটি ছোটখাটো সভা জমতে পারে, গোল টেবিল বৈঠক বসতে পারে। গরমকালে পাটি বিছিয়ে শুয়ে থাকলে নদীর হাওয়ায় প্রাণ ঠান্ডা হয়ে যায়। সুলেখা সেই বুড়ো বটতলায় আসর জমায়। ফাঁক তাক বুঝে জন কয়েক মেয়ে নিয়ে চলে আসে সেখানে, একেবারে নিরিবিলিতে, নির্জনে। বটের তলায় এখানে ছায়া গভীর, সেখানে হালকা, এখানে সূর্য, সেখানে অন্ধকার। এই সব ছায়া ছায়া ঝোপ ঝোপ ঝুড়ি ঝোলা আড়ালটুকু বেছে নিয়ে গাছটায় ঠেসান দিয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ বলে ওঠে, শোনো মেয়েরা। সুলেখার উত্তেজিত গলার ওইটুকু শুনেই মেয়েরা চকিত হয়ে তাকায়। গুটি গুটি ভিড় জমে ওঠে, আর তাদের প্রত্যেকের মুখের ওপর চোখ ফেলে ফেলে সুলেখা বক্তৃতা দেয়। তোমরা কি দেখতে পাচ্ছ কি ভীষণ দিন এগিয়ে আসছে সামনে? কি ভয়ানক কাল স্রোতে ভেসে চলেছি আমরা। আমরা তলিয়ে যেতে বসেছি, দম বন্ধ হয়ে ডুবে মরতে বসেছি। এ সময়েও কি তোমরা ঘুমিয়ে থাকবে? জনতার মধ্যে গুনগুন ওঠে। একটু থেমে সুলেখা আবার বলে, বলো, তোমরাই বলো, আমাদের কি এর বিরুদ্ধে কিছুই করবার নেই? জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক হত্যাকাণ্ডের ইতিহাস কি খুব দূরের ঘটনা? যতীন দাসের অনশনে প্রাণত্যাগ কি তোমাদের প্রাণে এতটুকু বেদনা ঘনিয়ে আনেনি? মহাত্মাজির দণ্ডী যাত্রার কথা তোমরা জানো। লবণ আইনের অত্যাচার পৃথিবীর ইতিহাসে কলঙ্ক লেপন করেছে, তাও কি জানো না? এই দেখো তার ছবি। বুকের ভেতর থেকে লুকোনো নিষিদ্ধ বই বার করে মেয়েদের চোখের সামনে সে মেলে ধরে। দেখো কিভাবে গাছে বেঁধে চাবুক মারছে। চেয়ে দেখো সন্তানবতী মহিলাকে পদাঘাত করে কিভাবে তার সন্তানকে অকালে জঠর থেকে বার করে ফেলেছে। গরম তেল ঢেলে দিচ্ছে গায়ে, চামড়া ছিঁড়ে নিচ্ছে। ভয়ার্ত শব্দ করে মেয়েরা চোখ বোঝে। সুলেখা আবার বইটা লুকিয়ে ফেলে বলে, আরও যে কত জঘন্য অত্যাচারে বিধ্বস্ত করেছে পাষণ্ডরা, তার কোনো বর্ণনা নেই। কিন্তু কেন এই অত্যাচার? তার কারণ আমরা তাদের দাসত্বের গ্লানি আর সহ্য করতে পারছি না। আমরা আজ মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছি, এই আমাদের অপরাধ। ইংরেজরা মনে করে আমরা বুঝি চিরদিনই তাদের ভৃত্য হয়ে কাল কাটাবো। আমাদের মান থাকবে না, সম্মান থাকবে না, আমরা হব কলের পুতুল। তাদের মাথা নাড়াতেই আমাদের মাথা নাড়া, তারা এই চায়। কিন্তু মানুষ তা পারে না। অত্যাচার করে চিরদিন দাবিয়ে রাখা আর তাদের সম্ভব হচ্ছে না। আমাদেরই দেশ থেকে আমাদের আর রেলগাড়ির ফার্স্ট ক্লাস কামরা থেকে বুটের ঠোক করে ফেলে দিতে পারছে না। ব্লাডি, নিগার, সোয়াইন এইসব গালিগালাজ শুনতে আর আমরা রাজি নই। এই অবস্থা থেকে তোমরা কি মুক্তি চাও না? বলো, চাও কি না? চাই চাই, একসঙ্গে অনেকগুলো গলা আকাশে বাতাসে ছড়িয়ে যায়। তবে এসো, হাত বাড়িয়ে দেয় সুলেখা। আজ থেকেই আমরা আমাদের মিলিত শক্তি নিয়ে এগিয়ে যাই। দেখি কে আমাদের ঠেকাতে পারে। যদি সারা দেশ আজ এমনি সঙ্গবদ্ধ হয়ে চাই বলে দাঁড়াতে পারত, তাহলে এই শৃঙ্খলিত ভারত একদিনেই মুক্তি পেতে পারত। আমরা দুর্বল হতে পারি, কিন্তু ক্ষুদ্র নই। এই আমরাই হয়তো একদিন সারা দেশ এক করে ফেলতে পারব। শুধু তোমরা জেনে রাখো সকলে, কলেজের গণ্ডি ঘেরা এই মসৃণ জীবনই আমাদের সব নয়। স্কুল, কলেজ আর নিজেদের বাড়িটুকু আমাদের পৃথিবী নয়। আমাদের মনুষ্যত্ব আছে, আমাদের বলবার কথা আছে, মর্যাদা পাবার অধিকার আছে। স্বীকার করি, আমরা বয়সে ছোট বলে কিছু অসুবিধে আছে এসব কাজে, কিন্তু তা বলে এ কথা ভেবো না। বয়স বাড়া মানেই বড় হওয়া। বয়স বাড়ে নিজে নিজে, তার জন্য কোনো চেষ্টার দরকার হয় না। কিন্তু মনের প্রসারের জন্য চাই সাধনা। মনকে বড় করতে হলে চেষ্টা করতে হয়, একাগ্র হতে হয়। আর মন বড় হলেই আমরা ভাবতে পারি, বুঝতে পারি,
কাজে লাগতে পারি। তারপর জোর গলায় বলতে পারি, আমরা হিন্দু নই, মুসলমান নই, জাতের যুপকাষ্টে বলির পাঁঠা নই। আমরা মেয়েও নই, পুরুষও নই। সর্বপ্রথম আমরা মানুষ। বুকের মধ্যে আমরা আত্মাকে বহন করি। মনুষ্যত্বটাই আমাদের সবচেয়ে বড় কথা, বড় সম্পদ। মানুষ হিসেবে আমরা তবে কি চাই? চাই বাঁচতে। সে বাঁচা পশুর বাঁচা নয়, মানুষেরই বাঁচা। আমরা জানি মানুষ শুধু উদর সর্বস্ব নয়, মানুষ শুধু খেয়েই বাঁচে না। গরু ঘোড়ার মতো জাবর আর দানা পানিতেই কর্ম শেষ হয় না তার। মানুষের মনের ক্ষুধাটাই বড় ক্ষুধা। সেই ক্ষুধা কিসের জন্য? স্বাধীনতা। এই স্বাধীনতা শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে যদি উঁচু কিছু থাকে সেখানে, নয়তো যে কোনো একজন মেয়ের পিঠের ওপরেই সুলেখা প্রচণ্ড ঘুষি মারে একটি। তারপরই গানের গলা রিন রিন করে ওঠে, বলো, প্রতিজ্ঞা করো, আমরা স্বাধীনতা চাই। সঙ্গে সঙ্গে সরু গলার মিলিত চিৎকার ওঠে, আমরা স্বাধীনতা চাই। সুলেখা বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে নিতে উত্তেজিত মুখে আবার বলে, আমরা ইংরেজদের অধীনতা মানব না। আমরা ইংরেজদের অধীনতা মানব না। হয় লড়েঙ্গে নয় মরেঙ্গে। জাতের নামে বজ্জাতি আর চলবে না, চলবে না। জাতের নামে বজ্জাতি আর চলবে না, চলবে না। হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। এরপর কুইট ইন্ডিয়া, মহাত্মা জি কি জয় ইত্যাদি বলে সভা ভঙ্গ হয়। কিন্তু ঠিক আজকাল ফোর্থ ইয়ারের ছাত্রী হবার পর থেকে এ ধরনের বক্তৃতা সে ছেড়ে দিয়েছে। এখন সুলেখা বক্তৃতার বদলে চুপি চুপি দলে টানে। চারিদিকে তাকিয়ে বন্ধুদের সঙ্গে নিবিড় হয়ে ফিসফিস করে, বুঝলি, এই যে পুলিশ কমিশনার আর ম্যাজিস্ট্রেট, দুই লাল বাঁদরের বাচ্চা সাগর পাড়ের শয়তান, এই দুটোই হলো এই শহরের সর্বনাশ। ঘরে ঘরে পুলিশ ঢুকিয়ে সার্চ করবার নামে ওরা আমাদের যে অত্যাচারটা করায়, তার প্রতিশোধ আমাদের নিতেই হবে। দীনেশদাকে সেদিন মারতে মারতে অজ্ঞান করে ফেলল। দীনেশদার মাকে মশারির ভেতর থেকে চুল ধরে টেনে বার করে বলে যে, বলাইপুরের ডাকাতির ব্যাংক লুটের দলে দীনেশ ছিল। তোমার বাড়িতেই তাদের গোপন ষড়যন্ত্রের আড্ডা বসত। নাম বলো, কে কে থাকতো সেখানে? উনি যত বলেন সেই তারিখে দীনেশ জ্বরে শয্যাশায়ী ছিল, তার হুঁশ পর্যন্ত ছিল না, ততই জেদ বাড়ে তাদের। বিপ্লবে তাঁর বিশ্বাস নেই। উনি একান্তভাবেই গান্ধীবাদী। এসব ডাকাতি করে টাকা লুট করা বা খুন করা, এসব তাঁর দ্বারা হবে না। এ নিয়ে আমাদের সঙ্গে তার রীতিমতো তর্ক হয়। উনি প্রায় দল ছেড়ে দিয়েছেন বললেও অত্যুক্তি হয় না। অথচ একটা ভুল সন্দেহে কি অমানসিক অত্যাচার! সোয়াইন! বন্ধুরা অস্ফুট উত্তেজনায় নিঃশ্বাস গাঢ় করে। কিন্তু আসলে ঘরশত্রু বিভীষণটি কে জানিস? চাপা গলায় যেন মন্ত্র দেয় সুলেখা। নবাব সুলতান আহমেদ, স্কাউন্ড্রেল, শয়তান। বলতে বলতে দুই চোখে তার ফুলকি ছোটে, দাঁতে দাঁত আটকে যায়। লোকটা যে কি জঘন্য, কি পিশাচ, কল্পনা করতে পারবি না। যদি দ্বীপান্তরে যেতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তবু একদিন আমি ওকে দেখে নেব। আমি হত্যা করব ওকে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই দুটো শয়তান, ম্যাকলিন আর হেক্টর, কমিশনার আর ম্যাজিস্ট্রেট। আমার বড় স্বাদ এই তিনটি লোকের বুকের রক্ত দেখে আমি মরি। রক্ত! মেয়েদের চোখের তারা ঠিকরে পড়ে। সেদিন আসল শয়তানটাকে পেয়েছিলাম হাতের কাছে অ্যালবার্ট হলের মিটিংয়ে। হঠাৎ দেখি দরজায় দাঁড়িয়ে আছে। আমি আসছিলাম। চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা আমার নেচে উঠল। দৌড়ে সেনদার কাছে গেলাম। বললাম, পিস্তল দাও, সুলতানকে পেয়েছি, খুন করব। সেনদা চোখ ইশারায় চুপ করতে বললেন। বললেন, এখনো সময় হয়নি, অন্তত আজ নয়। হতাশ হয়ে চুম্বকের নেশার মতো আবার আমি দরজার ধারে গেলাম। দেখি ঠিক দাঁড়িয়ে আছে। টকটকে চেহারা, কালো কুচকুচে সিল্কের আচকান পড়েছে, দেখাচ্ছে ঠিক নবাবের মতোই। কি আস্পর্ধা! দূর থেকে দুহাত তুলে নমস্কার করল। ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলাম। এসব কথা সুলেখার শুধু কথাই নয়, তার জন্য সত্যি সে উৎসুক, উৎকণ্ঠিত। কিন্তু সেনদা তাকে
এখনো অত বড় কাজের ভার দিতে নারাজ। মিছিল মিটিং ইত্যাদিতে তার কর্মকুশলতা সীমাবদ্ধ, কিন্তু নিজেও সে একটি ক্ষুদে দলের কর্তা হয়েছে। সেটা তার ব্যক্তিগত। একটি লাঠি খেলা ছোড়া খেলার আখড়া করেছে বাড়ির ছাদে। পাড়ার মেয়েরা বউরা আসে সেখানে। সুলেখা তাদের শক্তি যোগায়, সাহস যোগায়। মাত্র 10টি সভ্য সেখানে, কিন্তু সুলেখা বলে এই 10টি একদিন 10 সহস্রকে দীক্ষিত করতে পারবে। বাড়ির লোকেরা কিন্তু তার এসব কার্যকলাপের বিস্তৃত বিবরণ কিছুই জানতে পারল না। এমনকি মাকে পর্যন্ত গোপন করল সুলেখা। সন্দেহ করবার কিছু নেই। অনেক দিন সে দেরি করে বাড়ি ফেরে। কেউ ভাবে না তার জন্য। সবাই জানে 2টো টিউশনি করতে হয় তাকে। জ্যাঠামশাই জ্যাঠাইমার ইচ্ছে এই টিউশনির টাকাটা এনে সে তাঁদের হাতে দেয়। আরে ঠারে অনেকবার বলেছেনও সে কথা। সুলেখা কানে তোলেনি। সে টাকা সে মাকেও দেয় না। লাভ নেই। মাকে দেওয়া মানেই জ্যাঠাইমাকে দেওয়া। বলে কয়ে ছলে বলে ঠিক তিনি বার করে নেবেন মার কাছ থেকে। এ টাকা দিয়ে সে ভাইদের খরচ চালায়, নিজের হাত খরচ রাখে। কলেজে স্টাইপেন্ড পায় সে, কাজেই পড়ার খরচটা লাগে না। কিছু জিজ্ঞেস করার অভ্যাস নেই সুষমা দেবীর। উদ্বিগ্ন হলেও তা প্রকাশ করার অভ্যাস নেই। যদি কখনো সুলেখার বাড়ি ফিরতে আন্দাজের অতিরিক্ত দেরি হয়, ঘর বার করেন তিনি। ছাদে গিয়ে দূরের রাস্তার ওই পর্যন্ত তাকিয়ে থাকেন। কাউকে দেখলে ত্রস্তে নেমে আসেন নিচে। এত বয়স হয়ে গেল মানুষটার, তবু নতুন বইয়ের লজ্জা ভয় তার কাটল না। সুলেখা এলে বিষাদ ভরা মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে। কাজে মন দিতে পারেন। সুলেখা বোঝে সে কথা। তাই আজকাল যেদিন দেরি হবার সম্ভাবনা থাকে বলে যায়। সুষমা দেবী চোখ তুলে তাকান। মৃদু হেসে সুলেখা বলে, 2-1টা কাজ সেরে আসবো আর কি, তুমি ভেবো না। ব্যাস ওই পর্যন্তই। তবু যেটুকু কথা ভেসে আসে হাওয়ায় তাই নিয়েই অনেক গোলযোগ হয়, কথাবার্তা হয়, অশান্তি করেন জ্যাঠামশাই জ্যাঠাইমা। কিন্তু সমুদ্রের কাছে কি ডোবার জল দাঁড়াতে পারে? দেশের অত বড় অশান্তির কাছে সুলেখার ব্যক্তিগত জীবনের অশান্তিটা কি নগণ্য নয়? আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।